আসসালামু আলাইকুম। এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা ডিএনএ এর গঠন নিয়ে আলোচনা করব। ডিএনএ এর কেমিক্যাল স্ট্রাকচার কিভাবে তৈরি হয়েছে সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা জানি যে ডিএনএ হচ্ছে দুইটা সূত্রক নিয়ে তৈরি, একটা সিঙ্গেল সূত্রক আর একটা সিঙ্গেল সূত্র। এই সিঙ্গেল সিঙ্গেল মিলিত হয়ে হচ্ছে ডাবল হেলিক্স হয়ে গেছে, মানে ডাবল সূত্র। এজন্য এটাকে বলা ডাবল হেলিক্স। যেহেতু দুইটা সূত্রক নিয়ে তৈরি, এজন্য এটাকে বলা হয় ডাবল হেলিক্স। তো এই দুইটা সূত্রক মিলে তারা হচ্ছে ঘূর্ণন আকারে তৈরি হয়। তো একটা সম্পূর্ণ ঘূর্ণন আমরা একটু আগে দেখি, যে একটা সূত্র এই পর্যন্ত আসলে এবং আরেকটা সূত্র এই পর্যন্ত আসলে এটা একটা সম্পূর্ণ ঘূর্ণন। হুম এই সম্পূর্ণ ঘূর্ণন পর্যন্ত যে মধ্যবর্তী দূরত্বটা আছে সেটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমকে এ দ্বারা প্রকাশ করা হয়, উপরে ডিগ্রি দিতে হয়। এই অ্যাংস্ট্রমের স্পেলিংটা হচ্ছে এরকম, ANGS, অ্যাংস্ট্রম, GROM, অ্যাংস্ট্রম। তাহলে একটা পূর্ণ গুণনের ডিএনএর একটা পূর্ণ গুণনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম। তো এই 34 অ্যাংস্ট্রমকে যখন আমরা ন্যানোমিটারে কনভার্ট করি তখন সেটা হচ্ছে 3.4 ন্যানোমিটার। তাহলে ন্যানোমিটার আর অ্যাংস্ট্রমের সাথে সম্পর্ক হচ্ছে 1 অ্যাংস্ট্রম সমান সমান 0.1 ন্যানোমিটার। 1 অ্যাংস্ট্রম সমান সমান 0.1 ন্যানোমিটার। তাহলে এই একটা পূর্ণ গুণনের মধ্যে কয়টা নিউক্লিওটাইড থাকে? আচ্ছা, নিউক্লিওটাইড কি সেটা আমরা এই কেমিক্যাল স্ট্রাকচারে এসে সম্পূর্ণ শিখবো। তো এই যে একটা পূর্ণ গুণন, এখানে 10টা নিউক্লিওটাইড থাকে, ঠিক আছে? এই 10টি নিউক্লিওটাইড থাকে। তাহলে একটা পূর্ণ গুণনের মধ্যে যদি 10টা নিউক্লিওটাইড থাকে, তাহলে 10টি নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব যদি হয় 34 অ্যাংস্ট্রম, তাহলে দুইটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব কত? ঠিক আছে, দুইটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব কত হবে আপনারা ঐকিক নিয়মে বের করতে পারেন, আর অনেকে হচ্ছে মুখে মুখে করেও ফেলছেন। যে 10টার দূরত্ব যদি হয় 34, তাহলে দুইটার মধ্যবর্তী দূরত্ব হবে 3.4 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তো এই 3.4 অ্যাংস্ট্রমকে যখন আমরা ন্যানোমিটারে কনভার্ট করব তখন সেটা হবে 0.34 ন্যানোমিটার। এই প্রত্যেকটা যে দুইটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম আর 0.34 ন্যানোমিটার। এখন এই যে দুইটা হেলিক্স আছে, এই দুইটা হেলিক্সকে আমরা মইয়ের সাথে তুলনা করতে পারি। মই মানে হচ্ছে গ্রামের ভাষায় চঙ্গা বলা হয়। হ্যাঁ, মই তো চিনি, যেটা হচ্ছে ছাদে উঠে বা উপরের কোন অঞ্চলে উঠে আর কি। আচ্ছা, যাই হোক, এই যে মইয়ের তো মাঝখানে কি থাকে? সিঁড়ি থাকে। তাহলে অনেকটা এই হেলিক্স দুইটা হচ্ছে এরকম মইয়ের মতো। হুম এই দুই সাইডে দুইটা হচ্ছে ধরেন বাঁশ দিয়ে আমরা মই বানাইলাম, এই বাঁশগুলো হচ্ছে পেঁচিয়ে পেঁচিয়ে হচ্ছে আমাদের হেলিক্স তৈরি করে। তাহলে এই যে দুই সাইডের দুইটা হেলিক্স, এই দুইটা হেলিক্সের মধ্যবর্তী দূরত্ব কত? এই দুইটা হেলিক্সের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের 20 অ্যাংস্ট্রম। ঠিক আছে, 20 অ্যাংস্ট্রম। তো এই 20 অ্যাংস্ট্রমকে যখন আমরা ন্যানোমিটারে কনভার্ট করবো তখন সেটা হবে 2 ন্যানোমিটার। আশা করি একটু বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অংশে যাই। এই যে আমাদের গঠনটা ছিল ডিএনএ এর গঠন, এই ডিএনএ এর গঠনটাকে আমরা এখন যে এটারও সূক্ষ্ম গঠনটা দেখবো, যে কেমিক্যাল স্ট্রাকচার কিভাবে তারা হচ্ছে, এই যে নিউক্লিওটাইড বললাম, নিউক্লিওটাইড গুলো আসলে কি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে জানি যে নিউক্লিওটাইড আসলে কি। নিউক্লিওটাইড তিনটা উপাদান নিয়ে তৈরি। একটা হচ্ছে ফসফেট, এটাকে অজৈব ফসফেট বলা হয়। অজৈব ফসফেট এটা হচ্ছে পেন্টোজ সুগার, মানে 5 কার্বন যুক্ত সুগার, এজন্য বলা হয় পেন্টোজ সুগার। আর একটা হচ্ছে নাইট্রোজেন বেস। ঠিক আছে, তাহলে পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস আর হচ্ছে ফসফেট। যেভাবে বলেন আপনারা উল্টাপাল্টা চাইলে বলতে পারবেন, কোনো প্রবলেম নাই। ফসফেট, পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস, এই তিনটা উপাদানকে একসাথে বলা হয় নিউক্লিওটাইড। ওকে, তাহলে এখানে নিউক্লিওটাইড কোথায় আছে আমরা একটু দেখি। এই যে একটা সুগার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফসফেট। হ্যাঁ, এটা হচ্ছে ফসফেট, আর একটা নাইট্রোজেন বেস। এই তিনটা মিলে হচ্ছে আমাদের নিউক্লিওটাইড। তাহলে নাইট্রোজেন বেস সম্পর্কে আমরা আরেকটু জানি। নাইট্রোজেন বেস হচ্ছে 4টা। নাইট্রোজেন বেস 4টি। এই যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, তারা হচ্ছে নাইট্রোজেন বেস। অ্যাডেনিনকে এ দ্বারা প্রকাশ করা হয়, গুয়ানিন জি, থাইমিন টি, আর সাইটোসিনকে সি দ্বারা প্রকাশ করা হয়। এগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। ওকে, তাহলে এই একটা সুগার, একটা ফসফেট আর একটা নাইট্রোজেন বেস, এই তিনটা উপাদানকে একসাথে বলা হয়
নিউক্লিওটাইড। ওকে, তাহলে আমরা ফার্স্টে বলেছিলাম ডিএনএ কে হচ্ছে আমরা মইয়ের সাথে তুলনা করতে পারি। মই হচ্ছে আমরা বাঁশ দিয়েও বানাতে পারি, কাঠ দিয়েও বানাতে পারি। তো ধরলাম দুই সাইডে হচ্ছে দুইটা বাঁশ আছে, আমরা বাঙালি বাঁশ ব্যবহার করি। আচ্ছা, যাই হোক, তাহলে দুই সাইডে যে দুইটা বাঁশ তারা হচ্ছে কি হেলিক্স। এই সূত্রক দুইটা, এখানে এই দুইটা সূত্রক হচ্ছে দুই সাইডে দুইটা বাঁশ আকারে আমরা ধরে নিলাম। ওকে, এখন এই দুইটা বাঁশ আসলে ডিএনএর সাথে কি সম্পর্ক? তাহলে এই বাঁশ দুইটা হচ্ছে মইয়ের বেস, হ্যাঁ, মইয়ের ভিত্তি। তাহলে এই বাঁশ দুইটার সাথে ডিএনএ এর মিল হচ্ছে, দেখুন এই যে এই দুইটা হচ্ছে বাঁশ। ওকে, তাহলে বাঁশ বলতে কি বোঝাচ্ছি আমরা? এই ফসফেট আর সুগার হচ্ছে মইয়ের দুই পাশে দুইটা বাঁশ। তাহলে এই পাশের যেই মইয়ের বেসটা আছে, মানে বাঁশটা আছে, সেটা হচ্ছে আমাদের কি হবে? সুগার আর ফসফেট। তাহলে সুগার আর ফসফেট মিলে তৈরি হলো আমাদের মই, দুই পাশের যেই ভিত্তি। ঠিক আছে, তাহলে সুগার আর ফসফেট, সুগার ফসফেট। একইভাবে আমাদের দ্বিতীয় যে সারিটা আছে সুগার আর ফসফেট। ঠিক আছে, তাহলে সুগার আর ফসফেট মিলে হচ্ছে দুই পাশে দুইটা সারি তৈরি হয়েছে। তাহলে আমরা মইয়ের জন্য হচ্ছে বাঁশ নিলাম। বাঁশ মানে হচ্ছে আমাদের সুগার আর ফসফেট, সুগার আর ফসফেট। আশা করি আমরা দুই পাশ বুঝতে পেরেছি, তাই তো? দুইটা বাঁশ হলে তো আর হবে না, তাই না? তাদের মাঝখানে আমাদের সিঁড়ি দিতে হবে, এরকম সিঁড়ি ব্যবহার করতে হবে। তো সিঁড়িগুলো আমরা কাঠ দিয়ে দিলাম। ওকে, তাহলে এই যে কাঠগুলোর জন্য আমরা কি ইউজ করলাম? নাইট্রোজেন বেস, একটা হচ্ছে এডেনিন আর একটা হচ্ছে থাইমিন। একটু ভালো করে খেয়াল করুন, এডিনিনের সাথে সবসময় থাইমিন দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। এডিনিনের সাথে থাইমিন আমাদের দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে, আর গুয়ানিনের সাথে সাইটোসিন হচ্ছে তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে। এর সাথে সবসময় টি যুক্ত হবে, আর জি এর সাথে সবসময় সি যুক্ত হবে। এই সি কে আপনি চাইলে আগে লিখতে পারবেন, পরে লিখতে পারবেন, ডাজেন্ট ম্যাটার। এই টি চাইলে আগেও লিখতে পারবেন, পরে লিখতে পারবেন, বাট এই টি এর সাথে সবসময় এ যুক্ত হবে, আর জি এর সাথে সবসময় সি যুক্ত হবে। এর সাথে টি যুক্ত হলে সবসময় দুইটা হাইড্রোজেন বন্ধন লাগবে, আর জি এর সাথে সি যুক্ত হলে তিনটা হাইড্রোজেন বন্ধন লাগবে। ওকে, তাহলে আমাদের মইয়ের জন্য যে মাঝখানে যে সিঁড়ি দরকার, সিঁড়িগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। তাহলে নাইট্রোজেন বেস দিয়ে আমরা সিঁড়ি তৈরি করলাম। তাহলে এডিনের সাথে থাইমিন, এখান থেকে গুয়ানিনের সাথে হচ্ছে সাইটোসিন আসবে, তিনটা হাইড্রোজেন বন্ধন দেখতে পাচ্ছেন, তিনটা। তাহলে আবার এই পাশে যদি আমরা টি লিখি, তাহলে এই সারি থেকে আসবে কে? এই সারি থেকে আসবে এ, অর্থাৎ এই টি এর সাথে সবসময় এ বন্ধন যুক্ত করবে এবং দুইটা হাইড্রোজেন বন্ধন থাকবে। আবার এখানে যদি আমি এ আনি, এখানে আসবে, এই পাশ থেকে আসবে টি, আর বন্ধন থাকবে দুইটা। তাহলে আবার একটু সহজ করে বলে দেই, দুই সারিগুলো হচ্ছে আমাদের সুগার আর ফসফেট নিয়ে তৈরি। দুই সারি হচ্ছে সুগার আর ফসফেট নিয়ে তৈরি। তো দুই সারিকে আমরা যুক্ত করছি হচ্ছে আমাদের নাইট্রোজেন বেস দিয়ে। ঠিক আছে, দুই সারি যুক্ত হয়েছে আমাদের নাইট্রোজেন বেস দিয়ে। এখানে লেখা আছে 5'3 আর এখানে লেখা আছে 3'5। তাহলে এই জিনিসটা কি আমরা এটা একটু দেখি। তাহলে 5'3, প্রথমে আমাদের নিউক্লিওটাইড সম্পর্কে জানতে হবে। দেখেন, 1 নং কার্বন, 2 নং কার্বন, 3 নং কার্বন, 4 নং কার্বন, আর এখানে 5 নং কার্বন। তাহলে এটাকে এজন্য এটাকে বলা হয়েছে পেন্টোজ সুগার, মানে 5টা কার্বন থাকে, 1 2 3 4 5। এই যে এটাও যদি আপনি কাউন্ট করেন, 1 2 3 4, এখানে আছে এই যে 5 নং কার্বন। ঠিক আছে, 1 2 3 4, এই যে এখান থেকে 5, দেখেন একটু বাঁকা করে উঠেছে। তো এটা বড় দেখে দেখা যায়, আর এটা ছোট দেখে বোঝা যায় না। তো এটা হচ্ছে এই 5 নং কার্বন থেকে শুরু হয়েছে, 1 2 3 4, আর এখানে 5 নং কার্বন থেকে শুরু হয়েছে। আর শেষ হয়েছে কত নং কার্বন দিয়ে? এখানে দেখেন, এই যে শেষ হয়েছে, এটা কত নং কার্বন আপনি জানেন? এখান থেকে হচ্ছে 1 শুরু হয়েছে, 1 2 আর 3। তো 3 নং কার্বন দিয়ে শেষ হয়েছে। ডিএনএ পড়ার আগে হচ্ছে রাইবোজ সুগার সম্পর্কে পড়েছিলেন, তাই না? ডিঅক্সি রাইবোজ সুগার। তো এখানে দেখবেন যে এই 3 নং কার্বন হচ্ছে, এখানে হাইড্রোক্সাইড আছে। তো এই 3 নং কার্বন হচ্ছে হাইড্রোক্সাইড আছে। তাহলে এখান থেকে 5 নং কার্বন দিয়ে শুরু হয়েছে, 3 নং কার্বন দিয়ে শেষ হয়েছে। এখানে এটা হচ্ছে 3 নং কার্বন দিয়ে শুরু হয়েছে, এই 3 নং কার্বন হচ্ছে হাইড্রোক্সাইড আছে। এটা হচ্ছে, এই জিনিসটাকে যদি উল্টিয়ে দেন তাহলে এটা হবে 1, এটা 2, আর এটা হবে 3 নং। 3 নং কার্বনে একটা হাইড্রোক্সাইড যুক্ত থাকে, আর শেষ হয়েছে হচ্ছে আপনার 5 নং কার্বন দিয়ে, 1 2 3 4, আর এখানে 5। এই জন্য হচ্ছে এটা লেখা হয়েছে যে এটা 5 নং কার্বন থেকে শুরু, 3 নং দিয়ে শেষ। এখানে 3 নং দিয়ে শুরু আর 5 নং দিয়ে শেষ। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই।
অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, দয়া করে একটু শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। যদি ভিডিওটা উপকারে এসে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন, আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।